আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। চরমোনাই পীরের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? এবং সর্বশেষ জানাবো কেমন গেল ইউনূস সরকারের 100 দিন। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা বলল যুক্তরাজ্য। সরকার লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেনের সহায়তা করবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডন চলে যান। এরপর লন্ডন থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক। এরপর লন্ডন থেকেই তিনি দল পরিচালনা করছেন। পতিত আওয়ামী লীগ সরকার 21 আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতেও তার শাস্তি হয়। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপর 8 আগস্ট নোবেলজয়ী অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়। আওয়ামী লীগ শাসনের অবসান ঘটানোর পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন শোনা যায়। ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন ডক্টর ইউনূস, অভিমত বিশেষজ্ঞদের। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদ মিটিয়ে ফেলতে পারবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটাই প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা। এছাড়া বিবাদ মিটিয়ে নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে কাজ শুরু করতে পারবেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সঙ্গে ইউনূসের টানাপোড়েন সম্পর্কের বিষয়টি ওপেন সিক্রেট, কিন্তু বাংলাদেশের সঙ্গে যেহেতু ভারত ও চীনের কৌশলগত ভালো সম্পর্ক রয়েছে, এজন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের প্রয়োজন রয়েছে। ওয়াশিংটন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন, আমি মনে করি ডক্টর ইউনূস দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে প্রস্তুত থাকবেন, কারণ ট্রাম্প এমন সময় ক্ষমতা এসেছেন যখন শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ গড়ার চেষ্টা করছে ইউনূস। গত 5 আগস্ট জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গত 5 নভেম্বর ট্রাম্পের জয়ের পরেই তাকে শুভেচ্ছা জানান প্রফেসর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে তিনি মুখিয়ে আছেন। 2016 সালের থেকে ট্রাম্প এবং ইউনূসের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত। ওই বছর ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ার পর কঠোর সমালোচনা করেছিলেন। ইউনূস ট্রাম্পের জয়কে তিনি একটি সূর্যগ্রহণ বলে মন্তব্য করেছিলেন এবং তার জয় তাকে এতটাই আঘাত করেছে যে তিনি কথা বলতে পারছেন না। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন বলেছেন, আগেকার পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি এক নয়। ডক্টর ইউনূস এখন 17 কোটি মানুষের একটি দেশের প্রতিনিধিত্ব করছেন, যে দেশের দক্ষিণ এশিয়া এবং এর বাইরেও ভূরাজনৈতিক গুরুত্ব রয়েছে। তিনি বলেন, ডক্টর ইউনূস খুবই বুদ্ধি খাটিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের বিষয়টি দেখভাল করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেছেন, বাংলাদেশের প্রতি ট্রাম্পের নীতি পরিবর্তনের চেয়ে বেশি চলমান থাকবে, কারণ তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আইপিএজি এশিয়া প্যাসিফিক অস্ট্রেলিয়া চেয়ারম্যান সৈয়দ মনির খসরু বলেছেন, 2016 সালে হিলারি ক্লিন্টনকে ইউনূস যে ডোনেশন দিয়েছিলেন সেটি ট্রাম্প ইউনূসের সম্পর্ক জটিল করেছে। তবে এই বিষয়টি বাংলাদেশের পুরো বৈদেশিক নীতির প্রতিনিধিত্ব করে না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারস্পরিক লাভজনক ক্ষেত্র যেমন ব্যবসা উন্নয়ন ও প্রযুক্তিতে ভালো সম্পর্ক বজায় রেখেছে। এই বিশ্লেষক বলেছেন, ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও বৃদ্ধি করবে, বিশেষ করে ডিজিটাল অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। তার মতে, নির্বাচনের আগে ট্রাম্প বাংলাদেশকে নিয়ে যে পোস্ট দিয়েছিলেন সেটি তার নীতির প্রতিনিধিত্ব নয়, মূলত নির্বাচনী প্রচারণার অংশ ছিল। এই বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের উচিত একজন লবিস্ট নিয়োগ করা, যিনি বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি ও মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের আবেদন বৃদ্ধি করতে পারবেন। গত 31 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি বর্বরোচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি হিন্দু আমেরিকানদের রক্ষার কথা বলেন।
চরমোনাই পীরের প্রশ্ন, বিএনপি ক্ষমতায় গেলে কাঙ্ক্ষিত সংস্কারের নিশ্চয়তা কি? বিএনপি ও জামাত ইসলামী সমালোচনা করেছেন চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। তিনি বলেছেন, অস্বস্তির সঙ্গে লক্ষ্য করছি বিএনপি নেতারা নির্বাচন প্রাধান্য দিচ্ছেন, ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন ঘোষণা দিচ্ছেন। তারাই ক্ষমতায় যাচ্ছেন, এই নিশ্চয়তা কোথায় পেলেন? ক্ষমতায় গেলেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার হবে, নিশ্চয়তা কি? অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর পুরানো পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াত আমিরের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, কোনো কোনো বড় রাজনৈতিক দলের অবস্থান প্রশ্নবিদ্ধ। তাদের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট দল নিষিদ্ধের বিরোধিতা করছেন, কেউ আবার খুনিকে ক্ষমা করে দিচ্ছেন। ফ্যাসিস্ট বলার অনীহা প্রকাশ করছেন চোরকে, চোর বলাই ইনসাফ, ফ্যাসিস্টকেও ফ্যাসিস্ট বলাই ইনসাফ। রেজাউল করিমের প্রশ্ন, 111-এর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী লীগ ফ্যাসিস্ট জন্ম কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয়? তাই স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পর নির্বাচনে আলাপ তোলার আহ্বান জানাচ্ছি। আনুপাতিক পদ্ধতিতে আবারও নির্বাচনের দাবি জানান ইসলামী আন্দোলন। দলীয় প্রধান বলেন, অধিকাংশ রাজনৈতিক দল এর পক্ষে। বিএনপি ভিন্নমত পোষণ করেছে। তাদের বলবো, কেন্দ্রীভূত ক্ষমতায় স্বৈরাচার জন্ম দেয়। সরকারের 100 দিন মূল্যায়ন সম্পর্কে তিনি বলেন, স্বৈরাচারী ব্যবস্থায় বিপ্লবে সরকারকে সফল হতেই হবে। ব্যাংক খাতে নৈরাজ্য বন্ধ করা, রিজার্ভের পতন রোধ, স্বৈরশাসনের হোতাদের একাংশের বিচারের মুখোমুখি করা, প্রশাসনের ধীর গতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো, সংস্কার কমিশন গঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি। রাষ্ট্রের উপর নিয়ন্ত্রণে স্পষ্ট প্রশাসনের নিয়োগের দুর্দুল্যমান পরিহার, উপদেষ্টা সহ সব নিয়োগ, স্বচ্ছতা, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং স্বৈরাচারের বিচার ত্বরান্বিত করতে সরকারকে পরামর্শ দেন চরমোনাই পীর। তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি। পতিত স্বৈরাচারের সুবিধাভোগীকে বাদ দেওয়া হোক। অভ্যুত্থানে আহতদের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসার নিশ্চয়তা করতে হবে। কেমন গেল ইউনূস সরকারের 100 দিন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। পরে 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। ডক্টর ইউনূসের এই সরকারের 100 দিন পূর্ণ হচ্ছে আজ। ছাত্র জনতার প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র মেরামতের দায়িত্ব পাওয়া এই সরকার বেশ কয়েকটি ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত সহ কিছু ক্ষেত্রে সরকারের পদক্ষেপ জনগণের প্রশংসা কুড়িয়েছে। বিপরীতে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ সহ কয়েকটি ক্ষেত্রে জনগণের মাঝে সমালোচনাও আছে। সরকারকে বিগত 100 দিনে মব সহিংসতা, গার্মেন্টস শ্রমিক সহ দাবি আদায়ের বিভিন্ন শ্রেণীগোষ্ঠীর আন্দোলন মোকাবেলায় বেগ পেতে হয়েছে। অবশ্য সরকার তার 3 মাসের কার্যক্রম তুলে ধরে এই সময় সরকার যথেষ্ট অর্জন করেছে বলে দাবি করেছে। মোটা দাগে এই সময়ে 5টি বড় কাজ করতে পেরেছে বলে সরকারের তরফ থেকে বলা হয়েছে। এগুলো হচ্ছে স্মুথ ট্রানজ্যাকশন, ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতি উদ্ধার, ব্যাপক বৈষয়িক সহায়তা প্রাপ্তি, সংস্কারের পথরেখা দেওয়া এবং সমস্যা থেকে দেশকে উত্তরণের দিকে নেওয়া। ক্ষমতা গ্রহণের পর 2 দফায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দফায় দায়িত্ব নেওয়ার 2 সপ্তাহের মাথায় 25 আগস্ট তিনি ভাষণ দেন। ওই ভাষণে তিনি কোন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছেন সেটা তুলে ধরেন। এতে বিগত সরকার প্রতিটি ক্ষেত্রে পর্বত সম চ্যালেঞ্জ রেখে গেছে উল্লেখ করে সরকার ওই চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত বলে উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি জনগণের সহযোগিতার পাশাপাশি সবাইকে ধৈর্য ধরার আহ্বান করেন। সরকারকে 1 মাসের মাথায় 11 সেপ্টেম্বর দেওয়া ভাষণে কয়েকটি বিষয়ে সংস্কার উদ্যোগের কথা জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে তিনি কয়েকটি সংস্কার কমিশনের প্রধানের নাম ঘোষণা করেন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন 8 আগস্ট প্রধান উপদেষ্টা ও 16 জন উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত হলেও প্রথম দিন ঢাকায় না থাকায় 3 জন শপথ নেননি। পরে 2 দফায় তারা শপথ নেন। প্রথম দফায় উপদেষ্টার সঙ্গে 16 জন এবং দ্বিতীয় দফায় আরও 4 জন উপদেষ্টা সরকার যুক্ত হন। সর্বশেষ 10 নম্বর আরও 3 জন উপদেষ্টা শপথ নেন। সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের সংসদ সংখ্যা বাড়িয়েছে। 24 জনে 3 দফায় শপথের পাশাপাশি একাধিকবার উপদেষ্টা পরিষদের দফতর পুনর্বণ্টন করা হয়েছে। ছাত্র জনতার দাবির মুখে কোনো উপদেষ্টার দফতর পরিবর্তন করা হয়েছে। এদিকে কোনো উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে ছাত্র জনতা ও রাজনৈতিক দলের বিরোধিতাও দেখা গেছে। বিশেষ করে সর্বশেষ নিয়োগ দেওয়া 3 উপদেষ্টার মধ্যে 2 জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন প্রকাশে বিরোধিতা করেছে। তাদেরকে বিগত সরকারের সুবিধাভোগী হিসেবে দাবি করা হয়েছে। প্রথম 100 দিনে অন্তর্বর্তীকালীন সরকারকে সবচেয়ে বেশি চাপে পড়তে হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। গত 5 আগস্ট পরবর্তী সময়ে পুলিশের অনুপস্থিতি এবং পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ড জনমনে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে। বিশেষ করে রাজধানীর মোহাম্মদপুর ও উত্তরায় প্রথম দিকে ঘন ডাকাতির খবর পাওয়া যায়। পরবর্তীতে পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় হলে সাম্প্রতিক সময়ে এসব ডাকাতি, ছিনতাই অনেকাংশ কমেই এসেছে। 2008 সাল থেকে বিভিন্নভাবে আওয়ামী লীগের সঙ্গে ছিল জাতীয় পার্টি এরশাদ। দলটি 2008 সালে আওয়ামী লীগের সঙ্গে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নেয়। দলটি সরকারেরও অংশীদার হয়। পরে 2014, 2018, 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা
করে নির্বাচনে অংশ নিয়ে বিরোধী দলের ভূমিকা পালন করে জাতীয় পার্টি। তবে দলটি জুলাই আগস্ট আন্দোলনে একটি পর্যায়ে এসে ছাত্রদের পক্ষে অবস্থান নেয়। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও শুরুতে বহাল তাবিয়াতে ছিল দলটির নেতারা। জাপার প্রতিনিধিরা প্রথম দফায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সংলাপ করে সরকারের প্রতি সমর্থন ব্যক্ত করে। পরে বিগত সরকারের সুবিধাভোগী উল্লেখ করে দলটির বিষয়ে ছাত্ররা আপত্তি জানালে পরের সংলাপে তাদের ডাকা হয়নি। এমনকি জাতীয় পার্টি রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা প্রতিহত করে। দলটির কার্যালয় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সম্প্রতি দলটির কয়েকজন সাবেক সংসদ সদস্য গ্রেপ্তারও হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হতে। আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর বিচার বিভাগেও বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে দেখা গেছে। গত 10 আগস্ট পদত্যাগ বাধ্য হন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের অন্য 5 বিচারপতি তার সঙ্গে পদত্যাগ করেন। এ ঘটনার পর নতুন বিচারপতি নিযুক্ত হন আপিল বিভাগের বিচার শহীদ রেফাত আহমেদ। একই সময়ে আপিল বিভাগে নতুন আরও 4 বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়। ছাত্রদের বিক্ষোভের মুখে 12 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখা হয়। অপরদিকে সরকার নতুন করে হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি নিয়োগ দিয়েছেন। সরকার পতনের সঙ্গে সঙ্গে বিচার ব্যবস্থা পরিবর্তন এসেছে, সেই সঙ্গে পাল্টে যাচ্ছে অনেক মামলার রায়। আওয়ামী লীগ শাসনামলে শ্রম আইন লঙ্ঘনের মামলায় দেওয়া হয় 6 মাসের দণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার আগের দিন বাতিল করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে শেখ হাসিনার আমলে দুর্নীতি মামলায় 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে, কিন্তু সরকার পতনের একদিন পরেই রাষ্ট্রপতি সাজা মওকুফ করায় তাকে মুক্তি দেওয়া হয়। মামলাগুলো মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত ছিল বলে অভিযোগ করে আসছিলেন বিএনপি। এর বাইরে মুক্তি দেওয়া হয়েছে কোটা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে গ্রেপ্তার শিক্ষার্থীদের। কারাগার থেকে ছাড়া পেয়েছে গত 1.5 দশকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ও কারাবন্দী বিএনপি, জামায়াত ও তাদের সমমনা দলগুলোর শীর্ষ নেতা সহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী, যাদের মধ্যে 2007 সালে যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়া গিয়াসউদ্দিন আলম মামুনও রয়েছেন। তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান সহ বিএনপির বেশ কয়েকজন নেতার সাজা ইতিমধ্যে মওকুফ হয়েছে। অন্তর্বর্তীকালে সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই সরকার নিত্যপণ্যের দাম সংক্রান্ত চাপ সামলাতে হচ্ছে। চাল, তেল, ডিম, পেঁয়াজ সহ প্রায় প্রতিটি নিত্যপণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে যায়। মুরগি এবং সবজির দামও বেড়ে যায় অস্বাভাবিক হারে। এ অবস্থায় আমদানি পণ্যের ক্ষেত্রে শুল্ক কমানো হলেও তাতে বাজারে খুব একটা প্রভাব পড়েনি। এ সময় সরকার অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা সালাউদ্দিন আহমেদকে কিছুটা ভারমুক্ত করে নতুন বাণিজ্য উপদেষ্টাও নিয়োগ দিয়েছে। অবশ্য প্রত্যাশিত হারে না হলেও গত 2-1 দিন হলো সবজি সহ কিছু পণ্যের মূল্য কমেছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।